বাংলাদেশের দুর্নীতিবাজগুলোর এখন এমন একটা অবস্থা, মনে করেন যে একজন সাবেক পুলিশের বড় কর্তা আর কি, কর্মকর্তা, মনে করেন সাবেক হয়ে গিয়েছে, রিটায়ার করেছে বা বর্তমানে কর্মরত আছে। তো উনি মনে করেন যে ওনার গাড়ি তো সবারই আছে, চাকরি থাকা অবস্থায় সরকারি গাড়ি, চাকরি শেষ হওয়া অবস্থায় অবৈধ টাকার গাড়ি, তো ও গাড়ি দিয়ে যাচ্ছে। তো মনে করেন যে একটা পথচারী, সে একটু প্রকৃতির ছবি তুলতেছে, এই মোবাইলটা এমনি ধরে এরকম করতেছে, হয়তোবা ওর মনে কোনো ওই ধরনের চিন্তাও নাই, ধারণাও নাই, ওইভাবে দেখতেছে, একটু দেখি একটু যানজটের ভিডিও করে আসলে অনেক ইউটিউবার আছে একটু। এই পুলিশ কর্মকর্তা সাবেক বা বর্তমান যাই হোক না কেন, সে তার গাড়ির ভিতরে বসে চিন্তা করতেছে যে এই ছোকরা আমার ছবি তুলতেছে কেন, তার মানে কি আমার নামেও রিপোর্ট হবে পত্রিকায়, আমার নামেও ফেসবুক ইউটিউবে আমার দুর্নীতির খবর যাবে। তখনই ওই ওর সাঙ্গ পাঙ্গ সব পাকড়া করে যে এই বেটা বল তোর মতলব কি, ওই ছেলে তো আকাশ থেকে পড়লো, ভাই বলেন কি, আমি তো মোবাইলটা ছবি তুলতেছিলাম, এমনি ছবি তুলতেছি, আছে না ঢাকা শহরে কত পোলা পাই নেই কাজ তো কই বাজ, তো এরকম। তো এই হচ্ছে কি অবস্থা, মানে শেখ হাসিনা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কারণে হোক অকারণে হোক, কিছু কিছু দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, তো এই কারণে অন্যান্য দুর্নীতিবাজরা ভয় আছে যে কখন আবার আমার উপর তার ওসানল পড়ে। তো এই কারণে তারা খুব ভয় আছে। সেরকমই একটা ঘটনা সাম্প্রতিক কালে ঘটেছে। এটা হচ্ছে সেনানিবাসে, মানে এটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু দায়িত্বরত 2 NSI সদস্যকে মারধর করলেন, বসে দেখলেন সাবেক মহাপরিচালক। NSI হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা, মানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এটাকে বলা হয় NSI। এবং এই সেনানিবাসের ভিতরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্তব্যরত 2 জন সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে গত 24শে জুন, মানে প্রায় আজ থেকে 6 দিন আগে। সংস্থাটির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিক মোহাম্মদ জোবায়ের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। এই NSI এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিক মোহাম্মদ জোবায়ের, তিনিও কিন্তু প্রচুর মানবাধিকার লঙ্ঘন করেছেন, এজন্য খুব ভয় থাকেন। তিনি সাবেক মহাপরিচালক, কিন্তু তারপরেও তার মনটা ভয় আছে, কারণ এই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, তারপরে DJFI, তারপরে ওই যে SB, DB, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে দেশকে বিপদ আপদ মুক্ত রাখা এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সরকারকে জানানো। কিন্তু এর বিনিময়ে এরা করেন কি, এরা শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার কাজ করেন। আমি যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের প্রধানকে, আপনি বলবেন শেখ হাসিনা। দ্বিতীয় প্রধানকে আপনি জানবেন না, কারণ ওরা কখনো সামনে আসে না। দ্বিতীয় প্রধানই হচ্ছে এই যে NSI, DJFI, তারপরে DB, তারপরে SB, এগুলার ভিতরে হিডেন কিছু লোক আছে, ওরাই হচ্ছে শেখ হাসিনার দ্বিতীয় প্রধান। ওরা রাত্র 12টার পরে আসে। শেখ হাসিনা, ওই যে উবাদুল্লাহ বলে না শেখ হাসিনা ঘুমায় না, আসলে ঘুমায় না, 2-3 ঘন্টা ঘুমায় মাত্র। রাত 12টার পর থেকে একদম ভোর রাত পর্যন্ত এই এদের সঙ্গেই মিটিং করে, কার কি হইলো, কোন বিএনপি নেতা কি করতেছে, কোন বিএনপি নেতারে কিভাবে আটকাইতে হইব, কারে হানিটা ভালাইতে হইব, কারে টাকা পয়সা দিতে হইব, কারিকে হইতে, মানে এই নিয়ে শুধু খালি এই গুটিবাজি সারা রাত চলে। এই হচ্ছে শেখ হাসিনার রুটিন আর কি। তো যাক, ফিরে আসি আসল কথায়। প্রত্যক্ষদর্শী ও দায়িত্বশীল সূত্র জানায় যে 24শে জুন দুপুর 12টা 5 মিনিট থেকে 12টা 10 মিনিটের দিকে NSI এর সাবেক মহাপরিচালক TM জোবায়েরকে বহনকারী গাড়ি তার বাংলো হতে বের হয়ে আর্মি MP ইউনিটের সামনে ইউটার্ন নিয়ে সেনা সদরের নতুন অফিসার্স মেসের প্রধান ফটকের দক্ষিণ দিকে প্রধান সড়কে এসে থেমে যায়। এই সময় পাশের রিক্সা চলাচলের লেনে NSI ফিল্ড স্টাফ মোহাম্মদ বেলাল হোসেনকে জুনিয়র ফিল্ড স্টাফ মোহাম্মদ শাহিন রেজা CSD হতে স্টাফ রোড পর্যন্ত এলাকায় কিছু দাপ্তরিক কাজের বিষয়ে নির্দেশনা দিচ্ছিলেন, মানে রোডে কিছু কাজ করবো আর কি। এমন সময় NSI এর সাবেক মহাপরিচালকের গাড়ি পেছন হতে NSI এর জ্যাকেট উল্টাভাবে পরিহিত 3 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মানে ওই মহাপরিচালকের সঙ্গে 3 জন বডিগার্ড ছিল। এরা 3 জনই কিন্তু ওই NSI এর ইউনিফর্ম পরা ছিল, কিন্তু ইউনিফর্মটা উল্টাভাবে পরা, ওই জ্যাকেটটা উল্টাভাবে পরছে আর কি, যাতে ওই NSI এর লোগো দেখা না যায়। জ্যাকেট উল্টাভাবে পরিহিত 3 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফিল্ড স্টাফ বেলাল হোসেন ও জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজাকে জোর করে জাপটে ধরে পরিচয় জানতে চান। কর্তব্যরত NSI সদস্য পরিচয় দেওয়ার পরও তাদের তীক্ষ্ণ পিন, ওই যে পিন আছে না, তীক্ষ্ণ পিন সদৃশ্য বস্তু দিয়ে এইভাবে আঘাত করতে থাকেন ওই 3 ব্যক্তি। পরে তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। তারা জানতে চান যে কেন বেটা তোরা সাবেক মহাপরিচালকের গাড়ির ছবি তুলেছিলি। ওই যে বললাম না, মনের মধ্যে ভয়, কি জানি কি হয়, কারণ আকাম তো কম করে নাই এই জোবায়ের সাহেব। জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজা তাদের অভিযোগ অস্বীকার করেন।
তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করে বলেন যে তার মোবাইলটি কেবল হাতে ধরা ছিল, এটার ভিতরে কোনো ক্যামেরা ফাংশন অন ছিল না। ওই 3 ব্যক্তি এ সময় এনএসআই এর এই 2 সদস্যকে বেধড়ক পেটাতে থাকেন। শাহিন রেজার প্যান্টের বাম পকেট থেকে তিনি এনএসআই আইডি কার্ডও ছিনিয়ে নেন। আসলে চাকরি যেখানেই করুক না কেন, এখন নিজেরাই তো নিজেদের শত্রু, তাই না? আপনারা তো জানেন যে পুলিশের যে দুর্নীতি, এইসব দুর্নীতি কিন্তু ফাঁস করেছে আরেক গ্রুপ পুলিশ, তাই না? তো এই কারণেই কাউকে বিশ্বাস করা যায় না। এখন চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্রের খেলা। প্রত্যক্ষদর্শীরা জানান যে পুরো সময় গাড়িতে বসে গ্লাস নামিয়ে ঘটনাটি দেখছিলেন মেজর জেনারেল টিএম জুবায়ের। এক পর্যায়ে তার 2 দেহরক্ষী ধাক্কাতে ধাক্কাতে এনএসআই এর ফিল্ড স্টাফ বেলাল হোসেনকে গাড়ির সামনে নিয়ে যান এবং মেজর জেনারেল টিএম জুবায়ের তার পরিচয় জিজ্ঞেস করেন এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। মানে একজন মেজর জেনারেল, তিনি অকথ্য ভাষায় গালমন্দ করেন। এইবার বোঝেন এদের চরিত্র। পরে এনএসআই এর 2 সদস্যের পরিচয়পত্র ও মোবাইল ফোন ফেরত না দিয়েই সাবেক মহাপরিচালক ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা গাড়িতে করে স্থান ত্যাগ করেন। মানে মাস্তান নিয়ে ঘরে আর কি। সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, তাও সঙ্গে মাস্তান লাগে। প্রত্যক্ষদর্শীরাও জানান যে ঘটনার সময় ওই স্থানের পাশে মিলিটারি পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন, তবে তারা পুরো ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেননি। এই হচ্ছে অবস্থা। খোঁজ নিয়ে জানা যায় ফিল্ড স্টাফ মোহাম্মদ বেলাল হোসেন গত 19 জুন এনএসআই এর ঢাকা সেনানিবাস শাখা কার্যালয়ে যোগ দেন এবং যথাযথ কর্তৃপক্ষের নির্দেশেই জুনিয়র ফিল্ড অফিসার মোহাম্মদ শাহিন রেজা মাঠ পর্যায়ের সম্যক ধারণা দিতে বেলালকে নিয়ে ওই এলাকায় কর্তব্যরত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মেজর জেনারেল টিএম জুবায়ের, সাবেক এনএসআই মহাপরিচালক, তার সঙ্গে যে 3 জন লোক ছিলেন উল্টা কইরা জ্যাকেট পরছে, তারপরে ওদেরকে ওই পিন দিয়ে গুতাইছে, এরা আসলে কারা? সামরিক সূত্রে জানা যায় যে টিএম জুবায়ের সাথে যারা দেহরক্ষী হিসেবে ছিলেন তারা সবাই বিভিন্ন অপরাধমূলক কারণে সেনাবাহিনী চাকরি থেকে বরখাস্তকৃত বা অব্যাহতিপ্রাপ্ত, মানে চাকরি বাকরি নাই, অথচ ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকে। মারধরে জড়িত 3 জনের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। তারা হলেন যে প্যারা ব্যাটালিয়নের কর্পোরাল বরখাস্ত তাজুল ইসলাম, এবং এটা হচ্ছে প্রথম প্যারা ব্যাটালিয়ন কর্পোরাল বরখাস্ত তাজুল ইসলাম এবং দ্বিতীয় প্যারা ব্যাটালিয়নের কর্পোরাল বরখাস্ত অলিল মাতাব্বর। এনএসআই এর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন যে মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালনকালে টিএম জুবায়ের কোনো নিয়মিত তোয়াক্কা না করে বরখাস্তকৃত বেশ কিছু সেনা সদস্যকে তার দেহরক্ষী হিসাবে এনএসআইতে নিয়োগ দেন এবং উশৃঙ্খল ও বেপরোয়া স্বভাবের এই সদস্যরা আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, যা নিয়ে এনএসআই এর বেসামরিক সদস্যরা ক্ষুব্ধ। মারধরের ঘটনা এবং অন্যান্য বিষয়ে জানতে টিএম জুবায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। আসলে এনএসআই এর যে মহাপরিচালক আছে তারা তো এই যে মানুষকে গোপনে গুম করে নিয়ে নির্যাতন করতে হয়, তাই না? এটা কিন্তু সবাই পারে না। আপনি বাংলাদেশে প্রচুর মিথ্যা কথা বলার লোক পাবেন, প্রচুর দুর্নীতিবাজ লোক পাবেন, অনেক আছে, করতেছে একদম সমাজের উচ্চ স্তর থেকে নিচু স্তর পর্যন্ত। কিন্তু আপনি যখন একজনকে বলবেন যে তুমি অমুক লোকটাকে মারধর করো, তার উপর নৃশংস অত্যাচার করো, এই ধরনের লোক কিন্তু পাওয়া খুব টাফ। তা পারে না। একজন মানুষ হয়ে একজন মানুষকে কষ্ট দেওয়া, অত্যাচার করা এবং অত্যাচার করতে করতে মেরে ফেলা, এগুলোর জন্য কিন্তু মানে পাশবিক হৃদয় দরকার। সেই রকম মানুষ পাওয়া টাফ। তো এই কারণেই র্যাবের প্রধান বলেন, পুলিশের প্রধান বলেন, ওরা কিন্তু মানে এই গত 14 বছরে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হলে বিএনপির জামাতের উপর যে অত্যাচার নির্যাতন করতে হবে তা করবে কি? তারা তো আর পুলিশ প্রধান হয়ে নিজে যাবে না, তাই না? ফিল্ড পর্যায়ে ওই ধরনের স্যাডিস্ট লোক প্রয়োজন হয়। ওই ধরনের লোক কিন্তু পাওয়া একটু টাফ। এই কারণে এদেরকে যারা যারা একটু এই ধরনের মানসিকতার, যে একটু মেজাজ গরম, অত্যাচারী, উগ্র, মানুষকে অত্যাচার করতে পছন্দ করে, ওদেরকে আসলে ওই অবসরপ্রাপ্ত হইলে ওদেরকে বিভিন্নভাবে সঙ্গে রাখে এদেরকে কাজ করার জন্য। তো এই হচ্ছে গিয়ে কি অবস্থা। মানে পরিস্থিতি এমন খারাপ এবং মনে এতই ভয়, আশেপাশে কেউ যদি একটু মোবাইল ধরে রাখে তাহলেও মনে মনে বলে যে আরে এই বুঝি আমার দুর্নীতি ফাঁস হয়ে গেল। এই হচ্ছে গিয়ে ঘটনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।